নমস্কার। আজ জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়েছে গোটা দেশের সঙ্গে রাজ্যেও, এবং তার কর্মসূচির নিরিখে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেটা অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে প্রায় পরিষ্কার। আমরা এই দিবসের ভাবনার বাইরে কয়েকটি কথা বলবো। বিশেষ করে জাতীয় চিকিৎসক দিবস ঠিক এই ভাবনা রাজ্যের প্রেক্ষাপটে, চিকিৎসা ব্যবস্থার প্রেক্ষাপটে অবশ্যই বলা যায় আজকের দিনটি বা গতকাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিছু উদাহরণ কিংবা দৃষ্টান্ত এই রাজ্যের চিকিৎসকরা কিংবা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে উদাহরণ তা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ তা বলেছেন, এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন নতুন বিষয় সংযোজন হওয়ার সঙ্গে আজ মুখ্যমন্ত্রী আরও একটি ঘোষণা দিয়েছেন। 100 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক চক্ষু হাসপাতাল রাজ্যের বুকে গড়ে উঠছে, আগরতলার বুকে গড়ে উঠছে, এবং একটি ঘোষণা আজ রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, বা এই ঘোষণাকে আরও একবার জোরালো করার চেষ্টা করেছেন জাতীয় চিকিৎসক দিবসের আয়োজনে। আমরা যে ফ্ল্যাগ নেম হিসাবে আপনাদের কাছে তুলে ধরছি সেটা অবশ্যই এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে চিকিৎসক থেকে মুখ্যমন্ত্রী। রাজ্যের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যে প্রাপ্তি, আপনাদের প্রত্যেকের কাছে যে প্রাপ্তির হিসাব রয়েছে তার মূল্যায়ন করবেন আজকের দিনে, আজকের প্রেক্ষাপটে, এবং এই প্রেক্ষাপটে আপনারা প্রত্যেকে আলোচনা করবেন আজকের দিনে, এবং এই আলোচনার পাশাপাশি আমরা মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কিংবা ভাষণের অংশ বিশেষ শুনব, এবং আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা আশা করি যে আজকের এই অনুষ্ঠানটিতে আপনারা একটু অন্যভাবে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করবেন, জাতীয় চিকিৎসক দিবসের প্রাপ্তির মূল্যায়ন করবেন। কারণ আজকের দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে কয়েকটি বিষয় সেখানে যুক্ত করা হচ্ছে, যে কয়েকটি কথা সেখানে যুক্ত করা হচ্ছে, সেগুলোকে জোরালো করার চেষ্টা অবশ্যই সরকারের তরফে রয়েছে, আপনাদের প্রত্যেকের তরফে রয়েছে। আপনারা এই অনুষ্ঠানে তুলে ধরবেন। শুরুতেই বলি, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, প্রত্যেককে কথা বলার সুযোগ দেবেন, এবং এই অনুষ্ঠানে যখন কথা বলতে শুরু করলেন তখন কোনো মাধ্যম থেকে এই অনুষ্ঠানটি শোনার চেষ্টা করবেন না, অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আমরা আজ কিছু অনুষ্ঠানের ঝলক আপনাদের কাছে তুলে ধরছি, যে অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন, সেখানে প্রতিক্রিয়া কী বলছেন আমরা অবশ্যই শুনব। পশ্চিমবাংলার যিনি আধুনিক সরকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন আপনি দেখতে, তো সেটাকে আমরা সারা ভারতবর্ষে ডক্টর ডে উপলক্ষে যেটাকে আখ্যায়িত করে থাকি। আমি অত্যন্ত খুশি যে আজকের দিন এই যে জায়গায় আমরা বসে আছি সেখানে আমার মনে আছে যে ছোটোবেলায়ও দেখেছি ডক্টর হরি রিপন দাস, ওনার বাড়ি ছিল, এবং বাড়ির একটা পোর্শন উনি দান করেছেন, যে এই যে জায়গাটা সেটা যাতে হেলথের ডিপার্টমেন্টের বা হেলথের যেসব ব্যবস্থাপনা তার সুযোগ সাধারণ মানুষের জন্য নিতে পারে। আমি দেখতাম প্রায় ইন্ডিয়ান পাস হতাম, কিন্তু এখানে দেখা গেল একটা ভাড়া দিয়ে একজন খুব নামি দামি একটা সরকারি ওনাদেরকে দিয়ে আমি দেখতাম। কিন্তু আমার মনে হলো যে আমাদের যারা হেলথ কেয়ারের যেসব কাউন্সিলার বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে প্রপার প্লেসমেন্ট ছিল। কথা বলুন, কথা বলুন, লাইভ অনুষ্ঠানে আছে। দেখেন রাজ্যের আমাদের সরকারি ক্ষেত্রে প্রপার প্লেসমেন্ট ছিল, অনেকের কাউন্সিলও ছিল, কিন্তু আমি নিজে সহযোগী হয়ে আমি বললাম যে যেহেতু কাউন্সিল তো আমি নিজেও বানিয়েছি, আজকের দিনে এটা স্মরণ করতে হয়। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যদি হয়, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়েরই কিন্তু সৃষ্টি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ছিল, এবং আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল, হোমিওপ্যাথিক কাউন্সিল, আয়ুর্বেদিক কাউন্সিল, নার্সিং কাউন্সিল ইত্যাদি অ্যালাইড যেসব কাউন্সিল আছে সবকটাকে একই সাবের নিচে আজকে আমরা, এবং ওনার যে দান, এই দানটাকে আমরা স্বীকৃতি দিলাম, ওনার কাছে শ্রদ্ধা নিবেদন করে
ওনার নামে আজকে বিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন আজকে আমরা এখানে উদ্বোধন করি। কারণ এর আগেও আপনারা দেখেছেন আমরা যারা ত্রিপুরার মানুষ কিছু ত্রিপুরার জন্য করেছে। কিছুদিন আগে বাদারঘাটে আমি কিছু যারা এখন এই পৃথিবীতে নমস্কার, কে বলছেন? সব লোকদের নামে আমি ওখানে নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ, লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ আমি সামনে এসে বলছি আপনার প্রফেসর হেডলাইন তো নাই, কারণ ডাক্তার থেকে আমাকে দেখেছেন হিন্দি ডাক্তার, উনি জানতেন ডাক্তার কাজে ব্যাকগ্রাউন্ড হসপিটাল খুব ভালো। এখন উনি এই চক্ষু হাসপাতাল খুব ভালো কিন্তু এই জিবি হসপিটালে কিন্তু চক্ষুর যারা আছে যার ভেরি অ্যাসিস্ট্যান্ট মাঝে মাঝে যায় সেটা খুব ভালো। কিন্তু মুখ্যমন্ত্রী আপনারা আপনি চক্ষু হাসপাতাল বেসিক্যালি আপনি দেখেন আপনার জিবি হাসপাতালের পরিষ্কার থাকে, কারণ আপনারা যেন আমি সবাই জানি এখানে অনেক কিছু হচ্ছে ঠিক আছে, কারণ আপনি আগে যে স্বাস্থ্য দ্বারা আপনি দেখেন চক্ষু হাসপাতাল আপনার পড়াশোনা করেন এখানে চক্ষু যারা আছে যার ভেরি অ্যাসিস্ট্যান্ট আপনি চক্ষু হাসপাতাল 1 বছর 2 বছর প্রোটোকল চলে, কিন্তু আগে যেগুলো আছে এগুলোকে যদি একটু নজর দেন একটু ভালো থাকবেন। লোকদের নামে আমি ওখানে ফুটবল গ্রাউন্ড নাম ওখানে নামকরণ করেছি। সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড, সিনথেটিক ট্র্যাক, সেখানেও ওনাদের নাম করেছি। তো বিভিন্ন যে গ্রাউন্ডগুলো আছে, ইভেন আমবাসাতেও একটা স্পোর্টসে একটা ওখানে ভবন বানানো হয়েছে, সেখানে আমি ত্রিপুরার জন্য অনেক কিছু করেছেন জিমনাস্টে ওনার নামে। এটা হচ্ছে আমাদের কর্তব্য, ওনাদেরকে স্মরণ করা আমাদের দরকার উচিত। তো আমি ডক্টর ফণীভূষণ দাস, আমার মনে আছে উনি গঙ্গা বসাগুলো উনি প্র্যাকটিস করতেন তৎকালীন সময়ে যে এলএমসি লাইসেন্স মেডিকেল প্র্যাকটিশন আছে, তো ওনাকে সেভাবে সম্মান যথাযথ উনি দান করেছেন স্টেট গভর্নমেন্টকে, কিন্তু আগের গভর্নমেন্ট খালি এখানে একটা ব্যবসায়িক ব্যবস্থাপনা এখানে একটা ল্যাব তৈরি করে। তো আমার এসব চিন্তা ভাবনা ছিল ওনাকে প্রকৃতভাবে ওনাকে সম্মান দেওয়া। তো বিভিন্নভাবে আমরা এখানে সবার সাথে আমি কথা বলেছি, আজকে সবাই খুশিও দেখলাম। কিছু ফার্নিচার আছে বা আদার যেসব ইনফ্রাস্ট্রাকচার আমরা খুব তাড়াতাড়ি সেগুলো আমরা প্রোভাইড করবো। এই মনে একটা বিশেষ দিনে আমরা এখন ভারতবর্ষের মধ্যে কথা বলুন। যতগুলো কাউন্সিল আপনাদের মাধ্যমে দেখার সৌভাগ্য হয় আমাদের যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত জিনিস উদ্বোধন করতেছে এবং স্বাস্থ্য নিয়ে যে পরিষেবার কথা বলতেছে বাস্তবের লোকে কতটুকু মিল। এই স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরাতে যদি এরকমই হয়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিধায়করা কেন ত্রিপুরার বাইরে স্বাস্থ্য পরিষেবার জন্য যায়? ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা যে এত ভালো কি আমাদের মতো গরিব মানুষের জন্য, তাদের জন্য না। তারা জায়গা কলকাতাতে, বেঙ্গালুরে, বিভিন্ন খানে ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা ভালো হলে মাননীয় মুখ্যমন্ত্রী তাইনে কেন গেল? কিছুদিন আগে তাইনে মারে কেন বাইরে পাঠানো হইলো? তার জবাবটা কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে দিবে? এটি আমরা শুনতে চাই। শুধু স্বাস্থ্য ব্যবস্থা, অমৃত ভারত আর সুশাসন, আমরা দেখি সুশাসনের নামে কি করতেছে। আমরা দেখলাম আজকে বন্ধ হলে যেই ছেলের নামে যদি সেই ক্রিয়াটাকে প্রশাসন ছেলের বাবারও চিল্লাই না 16 তারিখে আজকে বাবার নির্যাতনে মারা গেল। ছেলে এই ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে আছে ছেলে যদি অন্যায় করে ছেলের নামে এফআইআর দিলে বাবাকে চিল্লায় না? তার সুস্থ তদন্ত করে মাননীয় মুখ্যমন্ত্রী এই পুলিশ কর্তারা তার সুস্থ বিচার করবে? আমরা চাই আপনাদের মাধ্যমে অন্তত এই গরিব মানুষ যেটা মারা গেছে তাদের সুস্থ বিচার যাতে পায়। মাননীয় মুখ্যমন্ত্রী নিরপেক্ষভাবে বিচারটা করুক, সুশাসনের বিচার, এইটা আমরা চাই। আর স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে আমরা গরিব মানুষ, আমরা গ্রাম থেকে যাই, কিন্তু যদি হসপিটালে আমরা দেখি অবস্থা কি। মাননীয় মুখ্যমন্ত্রী তো আগরতলা হসপিটালে চিকিৎসা করে না, বিধায়করা আগরতলা হসপিটালে চিকিৎসা করে না, তাদের জন্য
এটা ভালো না, আমাদের জন্য এটা ভালো, গরিব মানুষের জন্য। মানুষের সাথে আর কত প্রতারণা করা যায়? আমাদের ত্রিপুরা মানুষকে বোকা বাঁধিয়ে আমরা সমস্ত কিছু দেখি মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার দৌলতে কি অবস্থা হয়। সেরকম তাকে বোঝায়, আমরা চাই যে এইগুলা ভালোভাবে করুক না, তারাও চিকিৎসা ত্রিপুরাতে করুক, এইটি আমরা চাই আপনাদের মাধ্যমে। তারা এই আমি বলতে চাই, মন্ত্রী মিনিস্টার বিধায়ক ত্রিপুরা হসপিটালে চিকিৎসা করুক। যতগুলো কাউন্সিল, হেলথের কাউন্সিল শুধুমাত্র ত্রিপুরাতেই রয়েছে, যেটা বলার অবসর আছে। তো আমি আশা করি যে আজকে সুন্দর দিনে এলাকা পথ সুগম হোক, সবাইকে হেপি ডক্টর। हेतु डॉक्टर को तो ये आम जनता मतलब क्या है, डॉक्टर जो है ये डॉक्टर भी एक है जो शरीर के मामले में वो जन्म से मृत्यु तक वही देखते रहते हैं। तो जो लोग वो देखते हैं इनका रिप्रेजेंटेटिव ये डॉक्टर से, आम जनता के साथ इनका रिलेशन है। ये डॉक्टर्स अगर अच्छा रहेंगे तब आम जनता भी अच्छा रहेंगे। इस काउंसिल से तो ये अच्छा है कि जो डॉक्टर्स लोग बाहर से आते हैं उनका रजिस्ट्रेशन ना हो, कोई होम्योपैथिक हो, कोई डेंटल हो, आयुर्वेदिक हो, कोई अच्छा हमारा मेडिकल काउंसिल का हो, डेंटल का, सब में ये लोग आके घूमते रहते हैं। पहले तो काउंसिल वहाँ था ही नहीं, हम NCA को छोड़ के तो बाहर में जाना पड़ता था इन लोगों। अभी त्रिपुरा में सब काउंसिल हम लोग बनाया, तो यहाँ रजिस्ट्रेशन होगा तभी वेगन ग्रुप है। ये लोग प्रैक्टिस के लिए सुविधा होगा। प्रैक्टिस मतलब क्या है, जनता के लिए ना। तो आप बोल रहे हो आम जनता को क्या फायदा होगा? जब ये लाइसेंस मिलेगा कि आप यहाँ त्रिपुरा में प्रैक्टिस कर सकते हो, तब जाके जनता को भी फायदा होगा। और जनता में डॉक्टर भी है, दे आर ऑल्सो पार्ट ऑफ द पार्सल ऑफ द पीपल, इनको भी फायदा होगा, सबको फायदा होगा। ये इज वेरी इम्पॉर्टेंट। কিন্তু অত্যন্ত খুশি একের পর চিন্তা, মানে অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরদের আগের দিন এরকম একটা, এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন, এবং যিনি পেয়েছেন রেখেছেন উনিও সুস্থ আছেন, এবং আমাদের জন্য একটা বিরাট বিষয়। এখন আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট, শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এমন একটা অবস্থা, এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি, সেগুলোও যাতে আগামী দিন আমরা করতে পারি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এগুলো কথায় কথায় মানুষ বাইরে যেত, আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায়। সবাইকে আজকে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং হ্যাপি ডক্টর ডে। একটু আগে এখানে যারা যারা দপ্তর থেকে এখানে সম্মাননা দেওয়া হয়েছিল তেমন একজনও নেই যাকে আমি চিনি না। মানে মোস্টলি কোনো না কোনো সময় ডাক্তার হওয়ার আগেও, ডাক্তার হওয়ার পরেও বহু লোকের সাথে আমার যে সান্নিধ্য যাকে বলে, কোনো না কোনোভাবে ওনাদের সাথে পরিচয় হয়েছিল। এবং ওনাদের যে সৃষ্টি, যে ত্রিপুরার মানুষের জন্য, এখানে ডক্টর KG দত্ত স্যার এখানে উপস্থিত আছেন। 1962-তে উনি বলছিলেন, 1962-তে এখানে জাস্ট ইমাজিন কত বছর পরে। দেখে খুব ভালো লাগলো যে ভগবান করুক এরকম সুস্বাস্থ্যের অধিকারী উনি হোক। নিজেও অর্থোপেডিক্সের ডাক্তার। আমরা সবাই জানি যে অর্থর পরিকাঠামো যদি শরীরে ঠিক না থাকে তাহলে দূর থেকে দেখলেই মনে হবে যে অথর্ব হয়ে গেছে। কিন্তু আই এম ভেরি গ্ল্যাড, ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এইভাবেই থাকেন। এখানে আজকে যে মূল থিম রাখা হয়েছে, বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার, খুব গুরুত্বপূর্ণ একটা থিম রেখেছে। এখানে মাস্ক, আমার মনে হয় আমরা যে মাস্ক পরি, মাস্কের পেছনে ডাক্তাররা থাকে। এখন তো অন্যরাও অনেক সময় মাস্ক পরে বা গাউন পরি, অর্থাৎ সবই মাস্ক
আমরা যখন ডাক্তাররা যখন সব এইসব পড়ি, বিশেষ করে ওটি বা অন্যান্য জায়গায়, তখন কিন্তু এই যে ডক্টর হয়ে আরেকজনকে চেনা যায় না অনেক সময়, যে ডাক্তার নাকি অন্য কেউ বা স্পেসিফিক পার্সনকে বোঝা যায় না। তো এইসব ব্যক্তিদের, যে সাধারণ মানুষ যারা উপকৃত হন, একটু ওনাদের একটু সেন্সিটিভ হওয়া প্রয়োজন। ওনাদের যে স্বাচ্ছন্দ্য, ওনাদের যে কি স্ট্রেসের মধ্যে ওনাদের কাজ করতে হয় আজকের দিনে থিম, এবং একটু বোঝা। ডক্টররা যেরকম হিউম্যান টাচ দিয়ে কাজ করেন, এখানে কিন্তু ভাইসা ব্যবসা, মানে উল্টো যারা মুমূর্ষ ব্যক্তি এবং তার যে পেশেন্ট পার্টি, তাদেরও ওই ডক্টরদের সম্মান দেন, কিন্তু মাঝে মাঝে দেখেছেন যেসব ঘটনা আছে সেটা যাতে না হয়, এর জন্যই আমার মনে হয় যে বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার, এই চিন্তা আসছে। এবং এটা যদি আগামী দিন আমরা আজকের দিনে না, শুধু এই চিন্তাকে নিয়ে যদি আবার সামনের বছর অবধি আরেকটা নতুন থিম আসবে, এই থিম পর্যন্ত একটা বছর যদি আমরা আমাদের ডাক্তারবাবুরা যেভাবে, ইভেন যারা প্যারামেডিক যারা আছে, ডাক্তারবাবুদের যারা সাহায্য করেন, তাদের প্রতি একটু সহানুভূতি এবং ওনারা যেভাবে মানুষের জন্য কাজ করেন তাদের সম্পর্কে চিন্তা করা, এবং পাশাপাশি ডাক্তারদেরও চিন্তা করতে হবে যে আজকের দিনে আমার মনে হয় প্লেজ নেওয়ারও দরকার, যে আমরা এই আগামী একটা বছর আমরা সাধারণ মানুষের সাথে, আমরা জানি প্রেশার আছে, প্রচুর পেশেন্ট, এখন পেশেন্টের একটা চাপ থাকে, পেশেন্ট এবং ডাক্তারের যে রেশিও, সেটা আজকের তারিখেও কিন্তু অনেকটা কম, এবং সেই জায়গায় একটা মেন্টাল একটা প্রেশার তো থাকবেই। সেই প্রেশারকে স্যাটিসফাইড করে সাধারণ মানুষের সমস্যা বুঝে মানুষের জন্য কাজ করা, তাহলে আজকের যে থিম এখানে রাখা হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় সেটা পূর্ণতা লাভ করবে। আমরা এমন এক ব্যক্তির বিষয়ে আজকে আমরা কথা বলতে এসেছি এখানে, বা উনাকে স্মরণ করতে এসেছি, যিনি আমার মনে হয় এই ধরনের ক্ষণজন্মা ব্যক্তি, এই ধরনের ব্যক্তি আর আগামী দিন জন্মাবে কিনা আমার ডাউট আছে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে উনি দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, এবং ওনার জন্ম হয়েছিল 1982 সনে আজকের দিনে, তো 1 জুলাই। আবার এই 1 জুলাই 1962-তে তার যখন এখানে জয়েন করেছিলেন, ওই সময় ওনার মৃত্যু হয়েছিল। মানে জন্ম এবং মৃত্যু দুটো দিন আজকে আমরা একসাথে পালন করছি। একদিকে মানে আমরা হর্ষোল্লাস, আবার আরেকদিকে নিরানন্দ। এরকম সেম ডেটে মাঝে মাঝে নিউজ পেপারে দেখি বহু মানুষের এরকম সেম ডেটে জন্ম এবং মৃত্যু, কিন্তু তাদের সম্পর্কে আমরা ততটা বেশি জানি না। কিন্তু এমন এক ব্যক্তি ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি অত্যন্ত সৎ এবং সত্যনিষ্ঠার যে রাজনীতিজ্ঞ যাকে বলেন, সেই ধরনের ব্যক্তিত্ব ছিল। একটা সুপুরুষ দেখতে যেরকম সব দিক দিয়ে, মানে অনেক সময় আছে রুগীরা কিন্তু ডাক্তারকে দেখে অনেকটা ভালো হয়ে যায়, এবং যে কারণে ওনার কিন্তু সেই বেনিফিটটাও কিন্তু উনি পেয়েছেন। আজকে আমরা যখন ওনাকে এখানে শ্রদ্ধা নিবেদন করছিলাম ফুল দিয়ে, মানে মনে হচ্ছে অ্যাজ ইফ হি ইজ অ্যালাইভ। মানে অনেক সময় মানে চেহারা দেখেও কিন্তু অনেক সময় অনেকে মানে একটা নিজেকে মনে হয় যে না, ওনার কাছে আমি যদি চিকিৎসা করাই বা ওনার কাছে যদি আমরা যাই, কোনো সমস্যা নিয়ে, ডাক্তারের শারীরিক সমস্যা, মানসিক শারীরিক সমস্যা তো ঠিকই আছে, কিন্তু অন্যান্য সমস্যারও সমাধানের ডাক্তার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আমি যতটুকু বুঝে আছি, এত মানে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, তারপরেই কিন্তু 1 বছরের মতো উনি ছিলেন। যখন উনি রেজিগনেশন দিলেন, অনেক কারণে থাকতে পারেনি, রাজনীতিটাও বুঝেনি অনেক সময় কত রকম, তখনই দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গে উনি সেই দায়িত্ব উনি নেন। ওনার 1901 খ্রিস্টাব্দে পাটনা কলেজ থেকে উনি প্রথমে বিএ, তখনকার সময় তো একটার সাথে একটা মিল পাবেন না, বিএ পাস করেছেন, কিন্তু ম্যাথমেটিক্স নিয়ে বিএ, মানে বিএও পাস করে গণিত সম্মানিত বিএ পাস করেন উনি। পরবর্তী সময় 1906
খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল কলেজে তখনকার সময় LMS বা LMT এই ধরনের ডিগ্রি ছিল। আমাদের এখানে বহু ডাক্তারবাবু, আজকে আপনাদের অবগতির জন্য আজকে এই বিশেষ দিনে আমার খুব ভালো লাগছে, টিভি দাস স্বর্গীয় ডক্টর ফণীভূষণ দাস, ওনাকে আমরা দেখতাম প্র্যাকটিস করতে হরিগঙ্গা বসাক, যেটা আমাদের বাড়ির পাশেই। ওনার একটা জায়গা আমরা পুরনো RNS, সেখানে ওনার জায়গা এখনো আছে, সেই জায়গার বেশ খানিকটা অংশ বিক্রি করতে হচ্ছে উনি। সেখানে তৎকালীন যে গভর্নমেন্ট ওনাকে দান করেছেন। কী কারণে দান করেছেন? যে আমার এই জায়গাটা যেন সাধারণ মানুষের ট্রিটমেন্টে আসে, এই ধরনের একটা ক্লিনিক যদি এখানে খুলেন বা মানুষ স্বাস্থ্যের বিষয়ে যদি এখানে কিছু করেন তাহলে আমি খুব খুশি হব। কিন্তু দুঃখের অপরিতাপের বিষয়, ওনার নাম কিন্তু আমরা দেখিনি। এতদিন ধরে আমি ওইদিকে যখন যেতাম, আমরা ডক্টর ফণীভূষণ দাসের নাম কিন্তু কোথাও সাইনবোর্ড নেই। আজকের তারিখে ভারতবর্ষের মধ্যে প্রথম যে একই ছাদের নিচে, যখন আমি আমাদের আধিকারিকদের বললাম, আমাদের প্রায় 7টা কাউন্সিল, মেডিকেল কাউন্সিল, ডেন্টাল কাউন্সিল, ফার্মেসি কাউন্সিল, হোমিওপ্যাথিক কাউন্সিল, আয়ুর্বেদিক কাউন্সিল, এরকম সব কটা কাউন্সিলে আজকে আমি এখানে উদ্বোধন করে আসলাম। এবং সেখানে আমি নাম দিয়েছি ওনার নাম দিয়ে ডক্টর টিবি মেমোরিয়াল যে হেলথ কাউন্সিল, সেটা আমি নাম দিয়েছি। কারণ মানুষকে সম্মান দেওয়াটা খুব প্রয়োজন, আর সম্মান দিতে পারলেই সম্মান পাওয়া যায়। আপনি শুধু ডাক্তারের বিষয়ে আমি বলবো না, কিছুদিন আগেও আমি আমবাসায় একজন বিশিষ্ট জিমনাস্ট হারিয়ে গেছে, জানেন আমাদের, ওনার নামে সেখানে একটা ইউথ অ্যান্ড স্পোর্টসের ডিপার্টমেন্ট থেকে একটা বিরাট ছাত্রদের যাদের খেলাধুলার সঙ্গে থাকতে হয়, সেই হোস্টেলটা আমি ওনার নামে ওখানে করেছি। শুধু তাই নয়, কিছুদিন আগে বাজারঘাটে তিনজন বিশিষ্ট যারা মারা গেছেন, একজন ফুটবলার খেলতে গিয়ে উমাকান্ত স্কুলে, আমরা তখন খুবই ছোট, সেখানে তার পেটে ফুটবল, সেখানেই তৎক্ষণাৎ সে মারা গেছিল, ওর নামে করেছি সেখানে। তাছাড়া একটা ট্র্যাক সেখানে আমরা দেবভক্তি জমাতিয়া, ওনার নামে নামটা ওখানে করেছি। আরেকজন হকি গ্রাউন্ড করেছি এবং সিনথেটিক টার্ফ গ্রাউন্ড, সেগুলো ট্র্যাক করেছি, সেগুলো ওনাদের নামে করেছি। তো এগুলো মানে যদি কারণ মানুষ নেক্সট প্রজন্ম তারা কী করেছিল, ডক্টর যারা আমাদের জন্য এত কাজ করেছে, ডক্টর HS রায়চৌধুরী বলুন বা আমাদের ডক্টর রসীন দত্তর কথাই বলুন, তো ওনাদেরকে স্মরণ রাখা আমাদের খুব প্রয়োজন, কারণ নেক্সট জেনারেশন তো এগুলো বুঝবে না। তো আজকের তারিখে আমি খুব খুশি যে এমন একটা মানে দারুণ দিনে আজকে এই ধরনের একটা আমরা করতে পেরেছি। শুধু সেখান থেকে উনি BA পাস করেন পাটনা কলেজ থেকে, ন্যাটো সাথে সম্মানিত পেয়েছেন। পরবর্তী সময়ে ক্যালকাটা মেডিকেল কলেজে উনি 1906 LMS সেটা পাস করেন এবং 2 বছরে মাত্র 26 বছর বয়সে MD ডিগ্রি লাভ করেছিলেন। 1911-তে উনি ইংল্যান্ডে যান, সেখানে MRCP এবং FRCS দুটো ডিগ্রি মাত্র 2 বছর 3 মাসে উনি সেটা অর্জন করেন। এবং ওখানে আগে কলকাতায় ফিরে এসে উনি বর্তমানে যেটা নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেখানে উনি শিক্ষকতা করেন, চিকিৎসার পেশা শুরু করেন এবং তৎকালীন সময়ে নমস্কার NRS যে মেডিকেল কলেজ তার নাম বলছিলাম ডাক্তার থেকে মুখ্যমন্ত্রী জাতীয় চিকিৎসক দিবসে তফসিল মূল্যায়ন পত্রলিখ হাসপাতাল মুখ্যমন্ত্রীর ঘোষণা। যে বিষয়টা নিয়ে উপযুক্ত বিষয় নিয়ে কথা বলছেন, আলোচনা করছেন। দেখুন, মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়, উনি ডাক্তার একজন চিকিৎসক ছিলেন, ডেন্টাল সার্জন ছিলেন। ওখান থেকে উনি স্টেট প্রেসিডেন্ট সম্ভবত হয়েছিলেন বিজেপি, এবং উনি আমাদের রাজ্যের মহামান্য মুখ্যমন্ত্রী, সজ্জন ব্যক্তি, ভদ্রলোক। এবং ওনার আমলে বিজেপি সরকার ভালো কাজ করছে এবং বিজেপি নেতৃত্বাধীন সরকার অনেকগুলি চাকরি দিচ্ছে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার পরে সমস্যা থেকে। এটা মানতে হবে। এবং মোটামুটি আমাদের কি রয়েছে, মোটামুটি সুশৃঙ্খল রয়েছে। নেশা কারবারিতে বাড়বাড়ন্ত কিন্তু বেড়ে গিয়েছে, নেশা কারবারিতে বাড়বাড়ন্ত বেড়ে গিয়েছে। মার্ডার হচ্ছে টুকটাক, কিন্তু মানে বলছি বিরোধী দলগুলি সভা সমিতি মিছিল করছে। এটা কোনো কোনো জায়গাতে
মানে মারামারি হচ্ছে, কিন্তু আগের সিএমের তুলনায় মানে বিপ্লব জামানার তুলনায় বিজেপি সরকারের মধ্যে জামানার মধ্যে ত্রিপুরার মোটামুটি ভালো একটা স্থিতিশীল অবস্থা রয়েছে। এখন উনি ডিক্লেয়ার করেছেন যে চক্ষু হাসপাতাল হবে। হাসপাতাল প্রত্যেক সাব ডিভিশনের দিক থেকে এবং আমাদের রাজ্যের মানে রাজধানীর মধ্যে রয়েছে, আগরতলার মধ্যে বিজেপি হাসপাতাল রয়েছে, ডিএম রয়েছে, আইজিএম রয়েছে। তো দেখুন, সাধারণত যখন স্বাস্থ্যমন্ত্রী তখন রাষ্ট্রমন্ত্রী সুজিত রায় বর্মন মহোদয় ছিলেন, উনি যেটুকু সময় ছিলেন ওনার সময়কালের মধ্যে কিন্তু প্রত্যেকটা হাসপাতাল কিন্তু অন্যরকম চেহারা মানে ফিরে গেছিল। হাসপাতাল বন্ধে হাসপাতালের মধ্যে ঢুকলে পেটেন্ট নিয়ে ঢুকলে সুন্দর একটা স্মেল করতে আসতো, যেটা এখন হাসপাতালে পাওয়া যায় না। এবং হাসপাতালে তখনকার সময় নার্সদের বিহেভিয়ার, ডাক্তারদের ব্যবহার, গ্রুপ ডি ব্যবহার খুব ভালো ছিল, চমৎকার পরিষেবা ছিল। কিন্তু একদম সব করে যেত কমলপুর থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে অল ওভার চারপাশটা হাসপাতালে বিভিন্ন কাজ চলতে দেখলাম। হাসপাতালে আমূল পরিবর্তন ঘটেছিল সুজিত রায় বর্মন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বিজেপি সরকারে। কিন্তু এখন সেটা নেই। উনি নিজে একজন ডাক্তার, উনি নিজে একজন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু দেখুন জিবি হাসপাতালের মধ্যে দেখবেন যে একদম লিড সেক্টর করে ভরিয়ে রেখেছে, যেটা কিন্তু আইএলএসে গেলে পাবেন না। আইএলএস বা যে কোনো প্রাইভেট যার থেকে আমরা যাই, ওইখানের মধ্যে তো টাকা দিয়ে কর্মচারী রেখেছে। জিবি হাসপাতাল বা আইজির মধ্যে টাকা দিয়ে কর্মচারী, সরকারি কর্মচারী রয়েছে। তাহলে যদি আইএলএসের মধ্যে যদি আমরা ভালো পরিষেবা ঠিক আছে দিকে রাখলাম, ভালো কিছু সুবিধা থাকে, তাহলে আমাদের জিবিতে কেন ভালো কিছু সুবিধা থাকবে না, আইজিএম কেন থাকবে না, সিজির মধ্যে কেন থাকবে না। আর লাস্ট একটা কথা বলতে দেখবেন জিবির মধ্যে আসতে দেখবেন কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু দেখবেন একটা পেশেন্ট যদি আসে বুকের জীবনে বুকের ব্যথা নিয়ে, তখন ওই দিকে যেতে স্ক্যান করার জন্য, ওই দিকে যেতে হয় যে স্ক্যানের টাকা নেওয়ার জন্য, ওই দিকে যেতে হয় স্ক্যানের মেশিন ফুড কালেকশন করার জন্য। মানে একটা 60-70 বছরের লোক কিন্তু তার বাচ্চা বিল্ডিং এর চক্কর কাটতেও একটা ট্রিটমেন্টের জন্য। তো আমি মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে আজকে দিনে রিকোয়েস্ট করবো যে একটা বিল্ডিং এর মধ্যে যতগুলো মেশিন রয়েছে, ইসিজি হোক, এমআরআই হোক, সিটি স্ক্যান হোক, কোনো মেশিন, সব মেশিনগুলিকে যাতে একটা বিল্ডিং এর মধ্যে নিয়ে আসা হয়, আর সব ডাক্তারদেরকে একটা বিল্ডিং এর মধ্যে নিয়ে আসা হয়। হ্যাঁ, সবার কিন্তু আলাদা। তাহলে মনে হয় দুর্ভোগ আমাদের মতো পাবলিকের দুর্ভোগ কমবে। আর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওনাকে আরো একটু করতে হবে, লাইক দ্যাট আমাদের সুজিত রায় বর্মন মহোদয়ের মতো। নমস্কার। যে মেডিকেল কলেজ, তার নাম ছিল ক্যাম্পবেল মেডিকেল স্কুল, এবং কলকাতায় চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, কমলা নেহরু হাসপাতাল, শুধু তাই না আরজি কর মেডিকেল কলেজেও উনি সেখানেও পড়াশোনা দায়িত্ব নিয়েছিলেন। এক এক সময় অবাক হয় যে একজন ব্যক্তিও কিন্তু এক একটা ইনস্টিটিউশন হয়। আর ডাক্তারবাবুদের তো বলে লাভই নেই। অনেকে বলে যে ডাক্তারবাবুরা নাকি পলিটিক্স জানে না। তো অনেক সময় কিন্তু তৎকালীন সময়ও ছিল, এখনের সময়ে এরকম অনেকে শুনতে আমি পাই। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় প্রমাণ করেছিলেন যে পশ্চিমবঙ্গের যে উন্নতি সাধন করেছিলেন, যে কারণে ওনাকে আধুনিক যে পশ্চিমবাংলার রূপকার হিসাবে ওনাকে কিন্তু গণ্য করা হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া মেডিকেল কলেজ এবং আমরা পুরুলিয়া নরেন্দ্রপুর যে স্কুলগুলো আছে সেইগুলোও কিন্তু ওনার কারণে সেই স্কুলগুলো সেখানে, বিদ্যালয়গুলো সেখানে খোলা হয়েছিল। উনি আমাদের যে জাতির পিতা মহাত্মা গান্ধীর বিশিষ্ট বন্ধু এবং ওনার চিকিৎসকও ছিলেন। এবং 1931 খ্রিস্টাব্দে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, উনি মানে একজন দেশের জন্য উনি কিন্তু অনেক কাজ করেছেন এবং দেশাত্মক বোধের ভাবনা চিন্তা ছিলেন। এবং সেই জায়গায় উনি যে 1931 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন মহাত্মা গান্ধীর ডাকে, সেখানেও কিন্তু উনি পার্টিসিপেট করেছিলেন। তো বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে ওনার পরিচয়। এবং 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উনি উপাচার্য মনোনীত হন। শুধু তাই নয়, উনি 1941 সালে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্র, সেখান থেকে উনি বিধানসভায় উনি জিতে আইনসভাতে যান এবং 1948 সালে উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন, দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নেন। ওনার সময়ে ডাক্তারি তো উনি করতেনই, কিন্তু পাশাপাশি সকালবেলায় দিনের পয়সায় কিন্তু ডাক্তারি করতেন। এবং এরকম আমরা শুনি যে মানুষকে উনি যখন যেতেন, ওনার বাড়ির নিচেই জায়গা ছিল, আমি পড়ছিলাম ওনার সম্পর্কে,
যে দেখে দেখে বুঝে যেত পেশেন্ট কি অবস্থায় আছে, কি সাফারিং তোর। আজকে আমাদের এরকম আমরা শুনতাম আগের দিনে যে পালস দেখে বুঝে ফেলতো কি রোগ আছে। এখন তো যেসব সিটি স্ক্যান থেকে আরম্ভ করে, প্যাট স্ক্যান থেকে আরম্ভ করে যা এখন নতুন নতুন সিস্টেম বেরিয়েছে, যতক্ষণ ধরে রিপোর্ট না আসবে ডায়াগনোসিসে আসা যাবে না। কিন্তু তৎকালীন সময়ে এই পালস দেখে দেখা গেল এক একজনের জীবন 100 বছর, 110 বছর এরকম বেঁচে আছে। এখন এত কিছু থাকা সত্ত্বেও হ্যালো, কথা বলুন। দেখুন, ডাক্তার কিন্তু আমি মনে করি ভগবানের সমান। কারণ ডাক্তার যদি না থাকে পৃথিবীতে মানুষ থাকবে না। মানুষের যত্ন চালাতি ডাক্তার এবং নার্স মিলে করে। তবে আজকের দিনে মুখ্যমন্ত্রী যা বলছেন ঠিকই বলছেন। আমার জানা মতো যতটুকু আমি জেনেছি, ভগবান হলো বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায় ভগবান। উনি ডাক্তারি পরীক্ষা দিবেন, পরীক্ষা হলে ঢুকে উনি বলছেন এখানে পরীক্ষা হবে না। ওনার যে সিনিয়র ডাক্তাররা আছেন তাদেরকে বলছেন এখানে পরীক্ষা হবে না, এখানে টিভি জার্ম আছে। ভগবান ছাড়া অগ্রিম এইসব বলা মুশকিল। ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন, হ্যাঁ সত্যি কথাই এখানে টিভি জার্ম আছে, এই হলে পরীক্ষা নেওয়া যাবে না ছাত্রদেরকে। তখন উনি কিন্তু ছাত্র এবং ওনার পেশেন্ট, আমার এক দাদা কলকাতাতে একবার দেখেছেন 6 বছর বয়সে, আবার 40 বছর বয়সে যখন দেখেন বলে দিয়েছেন যে আমি ওকে বলেছি ও ভালো হবে না, এইভাবেই থাকবে। চিন্তা করেন 40 বছর পর উনি ভগবান ছাড়া আর কিছু? বিধানচন্দ্র রায় ভগবান, সেটাই আমি বলবো। তবে হাসপাতালগুলি ত্রিপুরাতে যত্ন সহকারে ডাক্তার ঠিকঠাক ভাবে চললে আমার মনে হয় ত্রিপুরাবাসীর উপকার হবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। এখন এত কিছু থাকা সত্ত্বেও অকালে মৃত্যু অনেককে পাই আমরা। কাজেই যখন ওই সময়ের যুগে ভাবার বিষয়গুলো কেন ওনারা এইভাবে বুঝতে পারছেন, আমি বলছি না যে 100% রাইট, কিন্তু ইতিহাস তো বলে ওনারা যা যা বলছেন বা করেছেন সেগুলোর কিন্তু সত্যতাও আমরা পেয়েছি। বহু রুগীর কাহিনী আমরা যদি পড়ি, উনি বিশ্ববিদ্যালয়ে, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেরকম ছিলেন যে 33 বছর বয়সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ক্যালকাটা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ব্যক্তি, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তেমনি আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় এই ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং ওনার সময় আমরা দেখেছি যে আজকে ওয়েস্ট বেঙ্গলে অনেকে অনেক কথা বলেন যে আমি এমুক করেছি তেমুক করেছি। 4-4টা উনি যে টাউন, নতুন শহর উনি প্রতিষ্ঠা করেছিলেন। দুর্গাপুর বলুন, আজকে বিধাননগর যেটা ওনার নামে নাম দিয়েছে সল্টলেক, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড়, সেগুলো কিন্তু ওনার সময় সেগুলো সম্ভব হয়েছিল। এবং প্রচুর উন্নতি কাকে বলে সেই বিষয়টা উনি কিন্তু তৎকালীন সময়ে উনি দেখিয়েছেন। 1961 সালে ওনাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল, আমরা সবাই জানি। কাজে পাশাপাশি ডক্টর ভিসি রায়কে আমরা প্রথমেই বলা উচিত ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়। এবং উনার যে সবারই একটা গুরু লাগে কিন্তু যে কোনো বিষয়ে, রাজনৈতিক গুরু ছিলেন আমরা সবার যিনি শ্রদ্ধেয় ব্যক্তি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। উনার থেকে উনি রাজনীতির বিষয়ে উনি জ্ঞান প্রাপ্ত হন। এবং আরেকটা বিষয় দেখুন, কত জায়গায় ওনার স্থান ছিল। কলকাতার যে পুরো সংস্থা, সেখানে মেয়র পর্যন্ত উনি ছিলেন। কোথায় নেই উনি, যেখানে যাবেন অভাব বিচরণ ছিল, যেখানে যায় আমরা দেখি। আজকে ওয়েস্ট বেঙ্গলের
দুঃখ হয় ওয়েস্ট বেঙ্গলের বর্তমান অবস্থা দেখে, কি অবস্থা এখন। মানে যে ওয়েস্ট বেঙ্গলকে আগে বলা হতো বা ক্যালকাটাকে বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া পিপল, এখন উল্টো হয়ে গেছে। আর বিধানচন্দ্র রায়কে এখনো সবাই স্মরণ করে, বলে এই বিধানচন্দ্র রায়ের আমলে সেটা হয়েছে। বিধানচন্দ্র রায়ের সময় দুর্গাপুর চালনগরী, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, হরিণীঘাটা দুগ্ধ প্রকল্প, কলকাতার রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, তিনি দিলেন না কত সময় দিত, কত সাধারণ মানুষের জন্য কাজ করা। আজকে ওনার সম্পর্কে মনে করি মানুষ উনি বিধান উনি ওয়ান পার্সেন্ট নেই, তোমার কর্মজীবন দেখতে খুব সুন্দর চরিত্র হয়েছিল, কিন্তু তার মধ্যে দক্ষ করেছেন তার মধ্যে গণ্য করতে আমি একদম পারিনি। আমাদের ওনাদের আদিমতি বিশৃঙ্খলা শুনেছে, ওনাদেরকে কোনো দিকে দেখা হচ্ছে। আমি আপনার জায়গা জানতে চাই, আপনার বন্ধুগণ বিভিন্ন খুব ভালো কথা বলছেন, সমর্থন মুখার্জি থেকে রবীন্দ্রনাথ করেছেন, তার মধ্যে নিজেদের দক্ষতাকে গণ্য করতে নিজেকে সাহায্য করতেন। মুখে কিছু না, সত্যিকার বিচক্ষণ রাজনীতিবিদ নয় এবং ডাক্তার নয়, আমি শুধু বিয়ে করছি। আর আমাদের একজন তোমাকে বললে কথা বলতে তা হয়ে গেছে, কি বলছেন টাকা আমি দেখে আসছি। ধন্যবাদ, ভালো হচ্ছে। কাজ করা। ওনার সম্পর্কে যদি আমরা চিন্তা করি, সত্যি আমাদের যা আছে আগের যারা জায়গা আছে। বলছিলাম আজকে যে আপনারা দেখাচ্ছেন ডাক্তার থেকে মুখ্যমন্ত্রী, ডাক্তার থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু সেটা কিন্তু আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, ভালো জিনিস। ডাক্তার থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষের সেবার জন্য এসেছেন, মানুষ উপকৃত হবেন। কিন্তু দেখা গেলে ওনার সামনে যে কতগুলি মানুষ আক্রান্ত হয়েছে, কতগুলি বাড়ি আক্রান্ত হয়েছেন, কতগুলি মানুষ আক্রান্ত হয়েছেন, সেটার একটার বিচারও উনি করেননি। তাহলে আমরা কি বলতে পারবো মুখ্যমন্ত্রী হিসাবে উনি শ্রেষ্ঠ না মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যস্ত? যেহেতু মানুষ সঠিক বিচার পাবে না, তখন কিন্তু ওনাকে বলবেনই মুখ্যমন্ত্রী হিসাবে শ্রেষ্ঠ। আর সঠিক যদি বিচার পেতেন তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে শ্রেষ্ঠ সবাই বলতে পারতেন। আগরতলা শহরে বিশেষ করে ওনার এলাকাতে যে সমস্ত কতগুলি ঘটনা ঘটে গেল ওনার আমলে, আমি অন্যটি বাদে দিলাম, যেহেতু ওনার আমলে যে ঘটনাগুলি ঘটেছে আপনারা সেটি দেখেন, এইভাবে আমরা বলতে পারবো যে মুখ্যমন্ত্রী হিসেবে সেটা আমি বলতে পারবো না, ব্যস্তই বলতে হবে। দ্বিতীয়ত হলো মুখ্যমন্ত্রী হিসেবে সেটা কখন বলা হয়, মানুষ জনসাধারণ মানুষ সবাই যখন বিভিন্ন যার দরকারি প্রয়োজনীয় জিনিস পায়, প্রথমত মানুষ চায় কি রাজ্যটা একটা শান্তি বাতাবরণ, সুস্থ শান্তি এবং প্রশাসনিক জিনিসটা একদম শান্তির ব্যাপার থাকে। প্রশাসনিক জিনিসটা তো একেবারে ঢিলে থাকা, প্রশাসনিক ভাবে কোন সঠিক চিন্তাধারা উনি করেছেন বা ওনার সরকার করেছেন সে কথাটা কিন্তু বলতে পারবেন না, সঠিক বিচার মানুষ কিন্তু পাইনি। দ্বিতীয়ত যে মানুষ বেকারের কর্মসংস্থান, বেকারের কর্মসংস্থান তো ওনারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি আমি বাড়ি দিলাম, মানুষের ন্যূনতম চাহিদা দরকার ছিল সেটা উনি করতে পারেননি, দিন দিন বেকারত্বই বেড়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বিভাগ তো একেবারে লাঠে পড়ে গেল, স্কুলে মাস্টার থাকে না। আপনারা টিভির ফুটেজে দেখাচ্ছেন, এটা আমাদের কথা নয়, আপনাদের ফুটেজে কথাটা আমরা বলবো যে আপনারা টিভির ফুটেজে দেখাচ্ছেন স্কুলে মাস্টার থাকে না। স্কুলে দেখা গেল একজন দুজন মাস্টার দিয়ে পরিচালনা করেন, পরিচালনা করেন।
মুখ্যমন্ত্রীর আমরা কিভাবে বলবো, আপনারা একবার আমাদেরকে বলে দিন এই ঘটনাগুলি আমি বলতে পারবো মুখ্যমন্ত্রী শ্রেষ্ঠ। আরো অনেক ঘটনা কাহিনী, সেটি কি বলবো যে আপনার মানুষ যারা গরিব মানুষরা রেজার কর্মচারীরা রেজার করে টাকা পাচ্ছে আন্দোলন পাইছে, দেখা গেল আন্দোলন করে কেন ওনারা আমলে এসব ঘটনা মানুষ কাজ করলে এরপরে টাকা পাবে না, জলের জন্য আন্দোলন করেন। উনি তো বলছিলেন জল ভারত জল হচ্ছে এগুলি ওনাদের প্রতিষ্ঠিত জন্য আন্দোলনে থাকে জন্য আন্দোলন হয়, কারেন্টের আন্দোলন হয়, প্রাইসে কারেন্ট থাকে না। তারপরে জিনিসটা ভালো পরিকল্পনা উনি করেছেন বলতে পারবেন না। স্বাস্থ্য বিভাগের একটা বলুন তো কোন হসপিটাল বা উনি নতুন মানুষের চাহিদা অনুসারে হয়েছে, উন্নত হয়েছে, মানুষ চিকিৎসার জন্য আর বাইরে যেতে হয়নি। হ্যাঁ, বা বাইরে যে ধরনের চিকিৎসা হয় সেই ধরনের চিকিৎসা কিন্তু করাতে হয় বলেছিলেন। আগের যারা ওনারা তো সবাই জানেন, কিন্তু নেক্সট জেনারেশন আমার মনে হয় ওনার সম্পর্কে জানা দরকার, এবং সেগুলো জানলে নিজেদের মধ্যে কিন্তু ইন্সপায়ার হয় যে ইফ হি কুড ডু, ওয়াই নট মি, ওয়াই নট আই ক্যান অলসো ডু। এগুলো তখন ভিতরে আসে। এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তৎকালীন সময়ে কিন্তু প্রযোজনা ভেরি ডিফিকাল্ট ছিল। সেটা পর্যন্ত ওনার মিনিস্ট্রির সময়ে প্রযোজনার দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছিল। তখন অনেক দিন ধরে হেডেক ব্যথা এবং বাংলাদেশ বাংলার এলাকা থেকে অনেক ডাক্তারদের দেখিয়েছেন। ডক্টর রায়ের মৃত্যু ফটোগ্রাফি ছিলেন, কিন্তু মাঝে মধ্যে স্যার মধ্যে ডাক্তারদের একজন মমতা এবং দরদি রোগীকে দেখা করতে যাবে। নমস্কার। আমি যেটা বলছিলাম, যখন রুগীরা দূর দূরান্ত থেকে আসতেন সকালবেলা, তখন সব রুগীকে দেখে সেইভাবে লিখে দিতেন কি ওষুধ নিতে হবে। তো ওই ভদ্রমহিলা ওনার কাছে এসেছেন, তো মাথা ব্যথা হবে না। তো ওনাকে দেখে বললেন যে তোমার বহুদিন ধরে মাথা ব্যথা, তাই না? সে তো অবাক হয়ে গেল মহিলা, বলে তোমার কপারের যে সিঁদুরটা আছে না, কালকের থেকে আর এটা পড়বে না, ভালো সিঁদুর লাগাবে এবং আমাকে জানাবে। এবং উনি বললেন যে পরের দিনই ওনার হেডে একদম পুরো চলে গেল। এই হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। দূর থেকে দেখলে রুগী, আমিও মনে শুনেছি যে এখন দিচ্ছেন শুনে তারপর তাকে তো শুনবেন তারা সেই ভদ্র কাহিনী যে চিকিৎসার করে উঠে যাওয়া কিন্তু বিষয়, এটা ভগবানের দান সম্ভব হয়েছে। আমি অত্যন্ত খুশি যে সরকারও চিন্তা করছে, যেটা এখানে তাদেরও তো কেয়ার করতে অর্থাৎ সরকারি করে সরকারের ডিপার্টমেন্টে সেই উপলক্ষে যে সুবিধা এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আছে। যদি এই সুপার স্পেশালিটির কথা বলি, এখানে প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ডেভেলপ করি। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পিএম ডিজাইন, সেটার জন্য আমরা প্রায় 202 কোটি টাকা আমরা পেয়ে, সেটা কাজও চলছে। আমাদের মাদার গাইড, সেটার কারণে হসপিটালে পিএম এবং আমি ভুলে যাবো হয় বলছে প্রধানমন্ত্রী গতকাল ওনার অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্যে সবাই জন্য বলছেন যে ডক্টর যে মন কি বাতে উনি কিন্তু সম্বোধন করতে পারার জন্য, এর জন্য আমিও ওনার হয়ে আপনাদের কাছে সেটা বললাম। আমরা যে একটা এবারের যে বাজেট, সেই বাজেটে আমরা আইএলএসে উঠবার আগে বা দিকে একটা জায়গা আছে,
সেটাকে ইয়ারমার্ক করেছি 100 বেডেড একটা টার্সিয়ারি আই হসপিটাল আমরা করতে চাচ্ছি। অলরেডি স্যাংশনও দেওয়া হয়েছে, কাজও হবে। এবং প্রায় শুনি চোখের জন্য এমুক জায়গায় যায় তেমুক জায়গায় যায়, তো সেটা যাতে না হয় আমরা এই ব্যবস্থাটা এখন করছি। আমরা সুপার স্পেশালিটির, আপনারা সবাই জানেন 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট হয়েছে। আমরা ত্রিপুরা হেলথ সার্ভিসের যে বাইরের থেকে আগে আসতে চাইতো না, কারণ তাদেরকে তার ভিউ অনার দেওয়া হতো না। আমরা এই রেজিস্ট্রেশন করে যাতে ছিল তাদের আবার আমরা আমাদের সম্মান দেওয়ার জন্য সেই ব্যবস্থা আমরা করছি। প্রচুর ছেলে মেয়ে ত্রিপুরার ট্যালেন্টের অভাব নেই, বাইরে থেকে লন্ডনে আছে, আছে, বহু জায়গায় ভারতবর্ষে, তারা কিন্তু এখন আসতে চাইছে। সর্বপ্রথম একটা শান্তির পরিবেশ যদি না থাকে তাহলে মানুষ আসবে। সম্মানটা দেয় কিনা বেশি পড়ে, পয়সা কিন্তু সম্মান যদি দেওয়া যায় বহু লোক কিন্তু আসতে চাইছে, এখন আসেও। প্রতিদিন আমি সুপার স্পেশালিটির ফাইল আমার কাছে আসে, আমি এক লহিনায় আমি সই করে দিই রাসত্ব। তো চাকরিকেও পাচ্ছে মানুষ। এখানে নেশামুক্ত কেন্দ্র আমাদের একটা বিরাট একটা সবাই জানতে পারেন নিয়ে আমরা বলি ত্রিপুরা প্রধানমন্ত্রী বলছেন নেশামুক্ত ভারত। তো সেইটা যদি করি তাহলে নেশামুক্ত ভারত। তো প্রায় 122 কোটি আমরা ডোনা মিনিস্ট্রি অপিএম ডিভাইস থেকে আমরা পেয়েছি। সেখানে আমি সেখানে বিল বিনিয়োগ করছি। শুধু তাই না, প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা করেছি একটা রেট অফ করো এই ধরনের নেশামুক্ত কেন্দ্র আমরা করবো। আমরা 15 জানুয়ারি যোজনা ভারতবর্ষে কোথাও আছে কিনা আমি জানি না, অর্থাৎ যে সারা ত্রিপুরা প্রতি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ যোজনা এটা ভারতের কোথাও নেই। সব জায়গাতে রাখি যা সব সরকারি আছে সারেন্ডার করে তারাও যদি সারেন্ডার করে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় পরে চাপে মিলের জন্য এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকারকে উদ্যোক্তা কার্যত নিয়েছেন। আগামী ভাবনা পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আর জাতীয় চিকিৎসক দিবসে ডাক্তার মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কিংবা বক্তব্য শুনলে বাকি হিসাব আপনার কাছে। আর পরে শুভরাত্রি।